বলি যে পিআর সিস্টেমের কারণে নেপালের সঙ্গে না, এটা খুব বিনয়ের সাথে আমি নাজিমুদ্দিন ভাইরে বলি, সরকারের পতন হয় করাপশনের জন্য, দুর্নীতির জন্য। আমরা পিআরের জন্য কেন সরাবে তাকে? পিওর দুর্নীতির জন্য তাকে বের করে দিয়েছে, পিওর দুর্নীতি একদম। মন্ত্রী মিনিস্টার যে পানিতে পড়ছে ওখানেও পিটেইছে, আমরা সেই ভিডিও দেখেছি। দুর্নীতির কারণে, আর কোনো কারণ নাই। আচ্ছা, শ্রীলঙ্কা একই পারিবারিক দুর্নীতি ছিল। আসেন তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব। না না, শেষ করি। পিআর পদ্ধতি কোনো ফ্যাক্টর না। আমার দেশে তো পিআর পদ্ধতির সরকার নাই না, তাহলে আমার দেশে দুইবার সামরিক শাসন আসছে কেন? দুইবার 111, একবার 111 আসছে কেন? একবার ইউনিট সরকার আসছে কেন? ঘাড় ধাক্কা দিয়ে সরাই দিচ্ছে নির্বাচিত সরকারে বিকজ অফ করাপশন। এবং যখনই যে আর্মি টেক ওভার করছে সবাই আনন্দে ঢেকুর গিলছে, আলহামদুলিল্লাহ। পরে কি হবে না হবে না সরাই ডারে। এই 5 আগস্টে আমরা দেখেছি জনগণ ব্যাপকভাবে, জনগণ পারলে কাগজের মতো পিটাই একদম কাগজে মিশাই দিত রাস্তায় যদি পাইতো। কাজী আল্লাহ পাক দয়া করছে তাদেরকে। কাজী পিআর পদ্ধতি কোনো ব্যাপার না। আচ্ছা, 2 নম্বর করাপশন থেকে কি মুক্তির উপায় আছে কিনা আমি এটা একটু এইবার শুনি। করাপশন থেকে মুক্তির উপায় যদি বলেন বাংলাদেশে এই এখন কি পাচ্ছি আমি বলে দিচ্ছি পরে। তার আগে ধরেন পিআর মানে মার্কায় ভোট দেয়, সিম্পল যদি আসেন প্রথম এক হলো মার্কায় ভোট দেয় আর আনুপাতিক হারে যে যত পার্সেন্ট পায় তার উপরে সিট পায়। আচ্ছা, প্রথম আছেন সবাই বলে যে মার্কারে ভোট দেয় না, যোগ্য লোকরে ভোট দেয়। যোগ্য লোকরে এই যে বলছে ভাই এই যোগ্য লোক দেখতেছে দল, একটা লোক 3বার 5বার এমপি হয়েছে, 2বার মন্ত্রী হয়েছে মনে করেন, ওনার দল থেকে হোক আর একটা দল থেকে হোক, 5বার এমপি 2বার মন্ত্রী, তাহলে জনপ্রিয় লোক। তারা দলের বাড়িতে দাঁড়া করার জন্য তো 2000 ভোট পায় কিনা? অনেকে তো স্বতন্ত্র হয়ে দলের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে নির্বাচিত হয়ে। শেখ হাসিনার নির্বাচনে মানে আগেও আপনি আমার দেখান না যে আওয়ামী লীগের একটা প্রার্থীর বিরুদ্ধে বা বিএনপির একটা প্রার্থীর যেটা দল নমিনেশন দিচ্ছে তার বিরুদ্ধে দলের কেউ দাঁড়াইয়া পাস করছে? কিছু রাজনৈতিক দল তারা পিআর আমাদের পক্ষে বলছে পিআর চায় না। তো অ্যাকচুয়ালি তারা বলছে দুই একজন না বলছে তারা 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 সিটের জন্য না সিটের জন্য না। এটা ঘোষণাও দিয়েছেন। এটা ধরেন আমাদের যারা যারা আমাদের সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, যাদের ভূমিকা আছে, আমিও তো ছিলাম। আপনি যেমন ভূমিকা রাখছেন, হ্যাঁ হ্যাঁ, অস্বীকার তো করছেন না, আপনি একজন ভালো আলোচক। হ্যাঁ, তো এখন আপনারা যদি পার্টি যেমন আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সে চাচ্ছে সবাইকে নিয়ে দেশটা গড়ে তুলবে, রাষ্ট্র চালাবে। তো সেক্ষেত্রে যাদের যাদের ফ্যাসিবাদ বিরোধী খুব বলিষ্ঠ ভূমিকা ছিল, সংগঠন করছে, রাজনৈতিক দল যে দলই করুক না কেন, আমাদের সাথে ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল, প্যারালাল মুভমেন্ট করেছি, আমরা যুগপথ আন্দোলন করেছি, একটা গুড আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো তারা যদি আমাদেরকে সাপোর্ট করতেই পারে, তো সাপোর্ট করলে তাদেরকে যদি আমরা একটু আমরাও সাপোর্ট দিয়ে তাদেরকে যদি আমাদের পার্লামেন্টে নিয়ে আসা হয়, এটা খারাপ কি? এটার জন্য তাদেরকে ঠিক ওইভাবে এইভাবে না বলে না না, আমি আপনি খারাপ বলছেন, আমি বলছি এটা পারমিট করেন না, আপনি তো ভোটে যাবেন না। আপনি কিন্তু না, আপনি একজন এনলাইটেড পারসন, আমার দরকার আপনাকে পার্লামেন্ট, সেটা অন্য কথা। হ্যাঁ, আর মান্না ভাই একজন অত্যন্ত ডাকসু ভিপি 2 বার, হ্যাঁ, একজন বিজ্ঞ এবং ফেস্টিভ্যাল আন্দোলনে তার যে ভূমিকা এবং তার যে বক্তব্য আপনি জানেন। এখন এই ভদ্রলোক আপনার সেই যদি পার্লামেন্টে আনা হয়, তাকে যদি রাষ্ট্র চালানোর জন্য নেওয়া হয়, এটা কি বিএনপির অপরাধ? আমি অপরাধ বলছি না। এবং আপনাকেও যদি নির্বাচনে আপনাকেও যদি পার্টি আনে, আমাকে তো দিলে আপনি দলের নমিনেশন দিবেন, আর তারে আপনার দলে যোগ দেওয়া আপনার দানের শেষে নমিনেশন দিয়ে দেন, কিন্তু আপনার প্রার্থী এখানে দিলেন না। আপনার তো প্রার্থী অভাব নাই, এটা দিলেন না। সবাইকে তো আনতে হবে, সবাইকে দলীয় ভাবে আনেন, সবাইকে অ্যাকোমোডেট করতে হবে। সবাইকে পরামর্শগুলো দিয়েছে, এটা আপনারা গ্রহণ করবেন কি করবেন না আপনাদের ব্যাপার। হ্যাঁ, তার পার্টিতে যোগদান করবে, তাদের পার্টি নিয়ে তারা থাকবে। আচ্ছা, যাই হোক, সেটা হলো কি তাদের পারফরমেন্সের উপরে, এবং তাদের জনগণও কিন্তু তাদেরকে অনেকে পজিটিভলি চিন্তা করবে, আর আমাদের পার্টিও সেখানে কনসিডার করবে। আর আপনি যেটা বললেন যে আমাদের দলের ভিতরে যে আপনার এর ইতিপূর্বে আমাদের একাধিক প্রার্থী ছিল, সেখানে আমাদের যখন প্রার্থী ডিক্লেয়ার করেছে সবাই মোটামুটি ম্যাক্সিমামই ওই 2-1 ওই সমস্ত জনজোয়ারের ভিতরে মার্কা দেওয়ার পরে এবং বর্তমানে যে বিএনপির যে অবস্থা, সেক্ষেত্রে যদি কেউ বিরোধিতা করে প্রকাশ্যে, আলটিমেটলি তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। কখনই সে এটা করে, কখনই তাকে বিজয় ঠেকানো যাবে। ওটা আপনাকে বুঝাচ্ছি না, বিজয় ঠেকানো যাবে। দীর্ঘ 16 বছর ছিলেন, এখনকার যে দাঁড়াবে সে পাস সুনিশ্চিত, কথাটা বুঝলেন? দুইটা সিচুয়েশন ভিন্ন এই অর্থে। দেখা যাক, আমরা চাই সুন্দরভাবেই হোক। আমরা যে প্রশ্নটি রেখেছিলাম সহিংসতার কথা বলেছিলেন, হ্যাঁ, সহিংসতা এটা হওয়া ঠিক না। সহিংসতা করে এটা কোনো রেজাল্ট ভালো হবে না, কারণ ফ্যাসিবাদ বিরোধী আমরা যারা ছিলাম, আমাদের প্রত্যেকের স্যাক্রিফাইস ছিল। এখানে আপনার বিএনপি, জামাত, ধরেন এনসিপি, ছাত্র আন্দোলন, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এখানে সবার ভালো ভূমিকা ছিল। প্রত্যেকের প্রতি একটা মিউচুয়াল রেসপেক্ট থাকা উচিত, এখানে কাউকে আন্ডারমাইন করাও ঠিক না। তো এখানে আমাদের আসলে সবাইকে খুব দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, নেতা কর্মীদেরও খুব সহনশীল হতে হবে। তা না হলে আপনার যে ফ্যাসিবাদ তারা যে রামরাজত্ব করেছে, তাদের কর্মীরা বিভিন্নভাবে নাশকতা করার অপচেষ্টা চালিয়েছে বা চালাচ্ছে এখনও, তাদের হাজার হাজার কোটি টাকা তাদের হাতে। এই যে আপনার পূজা,
আল্লাহর রহমতে সফলভাবে পূজা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এখানে নাশকতা করার অনেক পরিকল্পনা ছিল। এখানে যেমন আমি রাজনৈতিক দলের সকলকে আমি সাধুবাদ দিব, অ্যাট দি সেম টাইম সরকারের এখানে সফলতা, চমৎকারভাবে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের রাজনৈতিক দল সুন্দরভাবে সব কিছু সম্পন্ন করেছে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে প্রত্যেকটা দলের, যারা ফ্যাসিবাদ বিরোধী আমরা আন্দোলন করেছি, বিশেষ করে বিএনপি এবং জামাত এবং এনসিপি, এদেরকে খুব খেয়াল রাখতে হবে যাতে আমাদের ভিতরে ঐক্যে ফাটল না ধরে। যদি এটা আমরা সহিংসতার দিকে যাই, এটার ফলাফল ভালো হবে না, এটার জন্য কারো ভালো হবে না। এটা আলটিমেটলি ওই আওয়ামী লীগ, মাফিয়া সরকার এবং ফ্যাসিবাদরাই উপকৃত হবে। তারাই সেই সুযোগটা চাচ্ছে, তারাই চাচ্ছে দ্বন্দ্ব, সংঘাত, সহিংসতা, মব জাস্টিস, মব ভায়োলেন্ট, এগুলো ক্রিয়েট করে তারা একটা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইবে এবং ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইবে। এই জিনিসগুলি যদি আমাদের, আশা করি 5 তারিখে যে ফাইনাল বৈঠক, জুলাই সনদ, সে ব্যাপারে মনে হয় একটা ঐক্যমত পৌঁছাবে আশা করি। আমার মনে হয় সেক্ষেত্রে সবাই উভয় সার দিয়ে একটা ঐক্যমতে পৌঁছাটা খুবই প্রয়োজন, এবং যাতে করে আমাদের সামনের দিকে এগোতে পারি। তা নাহলে কিন্তু আপনার যদি কোনোভাবে নির্বাচনটা বানচাল হয়, যে নির্বাচনটা বানচাল করতে চায় আওয়ামী লীগ, এখন এই বানচাল করার যদি অজুহাত বিভিন্নভাবে আপনি এনসিপি যদি শাপলা নিয়ে চিৎকার করেন, এখন শাপলা নিয়ে আপনার গিয়ে যদি এটা না হলে হবে না, এটা নির্বাচন কমিশনের ব্যাপার, এখানে তো মার্কা নাই, সেই মার্কার ভিতর থেকেই চুজ করতে হবে, তাই না? এটা নিয়ে আন্দোলনে যাবে। মার্কা তো ওইখানে প্রতিস্থাপন করেছেও নির্বাচন কমিশনার, যদি তারা চায় মার্কার যুক্ত করে দিতে, তাহলে তো কোনো বাধা থাকবার কথা না। বা যেটা বলেছিল পরবর্তীতে যে নাগরিক ঐক্য চেয়েছে, তারাও তো গতকালকে মাহমুদুর রহমান মান্না সাহেব জানিয়ে দিয়েছে স্পষ্ট যে আমাদের কোনো আপত্তি থাকবে না। না, এখন তো যেহেতু এখন নির্বাচন কমিশন আবার বললো যে মার্কা, এই মার্কা তো আমাদের ভিতরে, আমাদের যে মার্কাগুলো নির্ধারিত করা সেগুলোর ভিতরে শাপলাটা নাই। আচ্ছা, আবার আপনার পিআর নিয়ে যদি আপনি থ্রেট করেন, পিআর নিয়ে যদি আপনি আন্দোলন করতে যান রাজপথে, এটা তো যুক্তিসঙ্গত হবে না, তাই না? পিআর তো এখানে জনগণ তো চিনতে হবে তার এমপি কে। আপনি পিআর যে পার্সেন্টেজ ভিত্তিতে যে আপনার প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ আপনার যে পিআর, এটা তো আমরা যে জনগণ, সাধারণ জনগণ এটা নিয়ে আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত আমরা দেখতে পারবো। আমরা আবহাওয়া রাজ্জাকি একদম শেষ পর্যায়ে চলে এসেছি, 1 মিনিট আছে। আমি পিআর পদ্ধতি নিয়ে কথা বলতে চাই না, কারণ এটা গ্রহণযোগ্য না হয়েছে আমাদের। ওনার কথা থেকে বলি, হ্যাঁ, আওয়ামী লীগ নির্বাচন বানচাল করতে চায়। হাউ ফার ইট ইজ ট্রু, আমার কাছে মনে হয় করতে পারে। কেন চেষ্টা করতে পারে? কারণ নির্বাচিত সরকার আসলে পরে ইউনূস সাহেব চলে গেলে, তার মানে আলটিমেটলি মার্কারকে ভোট দেয়। গেল একটা, আচ্ছা, মার্কা ছাড়া করে ভোট দেন আপনি। উনি একদম ভালো একটা পরেশগার লোক, জঘন্য একটা লোকের দল ভোট দিলে, মার্কা নমিনেশন দিলে তাকে ভোট দিবে, বলুক সে চ্যালেঞ্জ করুক আমাকে, তাকে ভোট দিবে। কাজেই মার্কাকে ভোট দেয়। এইবার আসেন যেটা বলতেছিলাম, আমার তো কোনোটা সংস্কার হয় নাই। কথিত মতে বলে যে পিআর সিস্টেম আসলেই সরকার দুর্বল হয়। কারেক্ট, কারণ আপনার তো 2/3 মেজরিটি যাইতেই পারবেন না। কারণ হচ্ছে এই যে 100 ভোটের মধ্যে একটা সিটে 40% ভোট সে পাইলো, তার দল টোটাল বাংলাদেশে। আমি 35% পাইলাম টোটাল বাংলাদেশে, আমার কাছে টোটাল দলটাই আউট। আর পিআর পদ্ধতিতে আমি 35% সিট পাবো। এখন পার্লামেন্টে ঢুকলে কি হয় সেটা বলি। আমার যেহেতু কোনো সংস্কার হয় নাই, কোনো ছোট ছোট দলের নেতা সম্প্রতি বলতেছে পিআর পদ্ধতি খারাপ নয়, তবে এবার করা যাবে না। কেন তো সে পিআরের বিরোধিতা করে জানেন? ধরেন বিএনপি পিআরের বিরোধিতা করে কেন? তারা পিআর না হলে 2/3 মেজরিটি পেয়ে যাবে। আর ওই খুচরা দলটা যে সে পিআরের বিরোধিতা করে কেন জানেন? সে কিন্তু পিআরও সিট পাবে না। সে বিএনপির সঙ্গে, সে পিআর না, বিএনপির দয়ায় দাম দক্ষিণে খয়রাত যেটাকে দেওয়া বলে, একটা সিট যদি দেয়, না জোট করাকে আপনি খয়রাত কেন বলবেন? হ্যাঁ, এইবার আসেন কেন বলি, বললেন এই কেন? হ্যাঁ, আপনি গণতন্ত্রে বিশ্বাসী, তাহলে আমি আপনাকে একটা সিট দিব, সেই সিটটায় আমার লোক আপনার মার্কায় ভোট দিবে। এটা কি গণতন্ত্র? এটা তো মানুষের সাথে প্রতারণা করা। তাকে পাশ করে আনতেছি আমি, মানে কি? একইভাবে তো আমি আরেক জায়গায় ছাড় দিচ্ছি। আপনি ছাড় দিবেন কেন? এটা আমার ট্রেডিশনাল হয়ে আসছে বলে আপনারা মেনে নিতেছেন। গণতন্ত্র তা বলে না, তোমার যোগ্যতায় তুমি আসবা। দলের ভোট তার, মার্কা আপনার, এবং সে বলতেছে অমুক ভাইরে ভোট দেন, আমি ছেড়ে দিছি। এইটা কি গণতন্ত্রে বলে? গণতন্ত্র কেন বলবে না? নো নো নো, গণতন্ত্র আপনি ছাড় দিয়া প্ল্যান করে। আপনি যদি আমার দলকে পছন্দ করেন, আমার কর্মসূচি ভালো লাগে, আপনি আমাদের ধানের শীষ মার্কা নিয়ে ইলেকশন করতে যেতে পারবেন না কেন? আপনার প্রার্থী আছে তো। না না, আপনার কথাটা বলেন, আপনার দলের প্রার্থী আছে তো। সাপোজ আপনি লাইটের প্রার্থী যদি উইথড্র করে, আপনাকে পার্লামেন্ট কি আশ্চর্য ব্যাপার, প্রার্থী উইথড্র করবে মানে? না না না, আপনি কি মনে করেন এমপি পদের প্রার্থী উইথড্র করতে চায় বিএনপির কোন লোক? এটা আপনার কাছে মনে হয়? তার মানে কি হলো যে তুমি বসো, ওইখান থেকে আমি অমুকের পার্লামেন্টে আনবো, আইনে আমি বিরোধী দল দেখাবো। আপনি কথাটা বুঝতেছেন না কেন? আচ্ছা, এই বিরোধী তো আমি 53 বছর ধরে দেখাইতেছি।
16 বছর ধরে এটা দেখাইতেছি যে জোট করব মানে না, এখনো পর্যন্ত শুধু যে বিএনপি জোট করছে ব্যাপারটা এরকম না, এই ইসলামী দলগুলো জামাত কথাটা আপনি বুঝতেছেন না, আপনি যে পয়েন্টটা ক্যাচ করতে পারেননি। আপনি যে দল দাঁড়াইলে সারা বাংলাদেশে 20,000 ভোটও পাবে না, সেই দল পিয়ার পদ্ধতির বিরোধিতা করে কেন? সেই দলকে ওনরা বলছে তোমাকে আমি একটা সিট দিব, এই খুচরা 20টা দলের পাশে 20টা সিট দিব, তাই তারা বলে পিয়ার পদ্ধতি আমি চাই না। আর জামাত পিয়ার পদ্ধতি চায় তাহলে সে 40টা সিট পাবে। জিনিসটা ওইখানে আপনাকে বুঝতে হবে। ওনারা দয়া দাক্ষিণ্যে ওনাদের কাছ থেকে দয়া দাক্ষিণ্যে সিট পাবে আশ্বস্ত করছেন, তাই তারা বলে যে পিয়ার পদ্ধতি কি। আচ্ছা এবার আসেন আরেকটা কথা বলি, বিএনপির জন্য যেটা এই জাকসু কিন্তু একটা বিরাট লেসন, তাদেরকে ফলো করতে হবে। এরকম নজির অতীতে হয় নাই, হওয়ার কথা ছিল না। বিএনপির সবচেয়ে ডিমেরিটস হইতেছে কোনটা আমি বলি, যেটা তাদের জন্য খুব ক্ষতিকর, বিএনপির ক্ষতিকর বিএনপি, এটা কিন্তু নেগেটিভ অর্থে না। বিএনপির প্রত্যেকটা সিটে 3-4টা প্রার্থী আছে মিনিমাম, এবং সবাই যোগ্য এবং নির্বাচন হলে যাকে নমিনেশন দেয় সেই পাশ করবে, একটু আগে বললামই। প্লাস সামনে কোনো বড় প্রতিদ্বন্দ্বী নাই, সুতরাং এইখানে প্রার্থীর লড়াইটা একটা বিশাল লড়াই, বিশাল লড়াই। এখন মনে করেন তাহলে নমিনেশন দিয়ে দিলাম আমি যে তুমি দাঁড়াও ওইখান থেকে, সে যখন দাঁড়াবে, সে যদি পাশ করে যায় ওই সিট কিন্তু তার পার্মানেন্ট, তাহলে বাকি যে 3 জন বঞ্চিত হয়েছে তারা চেষ্টা করবে তাকে ফেল করানোর, আমি বলে দিচ্ছি, কারণ এই সিট তো দখল করে ফেলবো। এই বোঝাপড়া তাদের আছে, শেষ করে নেই, এই প্রবলেম জামাতের নাই। আচ্ছা আমি বলছি ওই জায়গাটায়, এটার মানে জামাত বড় দল তা না, ওনারা বড় দল, এই একটা ব্যাপার ওনাদেরকে কঠিনভাবে সিদ্ধান্ত দিতে, এইটা দূর করার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা আমি দিচ্ছি কেন, কারণ এমনি যদি ওনারা নমিনেশন দিলাম, সামনের বার আমি তারে দিব না, তার তো কোনো গ্যারান্টি নেই। ইমিডিয়েটলি তারা যদি গঠনতন্ত্র সংশোধন করে ফেলে এই একটা জায়গা দিয়ে, যে একবার যিনি এমপি হয়ে যাবেন পরবর্তীকালে সে আর এমপি হবে, কারণ এই দলটা বড় দল, আরো যোগ্য লোক আছে, তাইলে কিন্তু দলের অন্য 3 জন আশ্বস্ত হবে যে এইবার ওনারা নমিনেশন দিছে, এমপি যদি না হয় পরের বার এমপি হবে না হবে সেটা অন্য, কিন্তু একবার যদি এমপি হয়ে যায় পরবর্তীকালে তারা নমিনেশন দিবে না দল, তাইলে পরে এটা একটা পদ্ধতি হতে পারে। এমপি হওয়ার পরে পরবর্তী নির্বাচনের আগে যদি আবার অন্য দলে যোগ দেয়, কারণ সে তো আরেকটা চ্যাপ্টার, সে অন্য দলে গেলে সেটা অন্য কথা। আমি তো তার দলের ভিতর থেকে হোপ শেষ হয়ে যাবে, আপনি বুঝতে, আমি তো সেটা নিয়ে কোনো কথা নাই, সে যদি অন্য দলে যেতে তো গেল গাই, সে অন্য দলে গিয়ে যদি নমিনেশন পেয়ে আবার এমপি হোক গিয়ে, কিন্তু তার নিজের দলে, তাইলে কি হবে, অন্য যে 3 জন প্রতিদ্বন্দ্বী আছে যারা যোগ্য, তারা ভাববে যে না এবার নাজিমউদ্দিন ভাই হয়েছে, আগামীবার সে পাচ্ছে না, তাহলে একটা আশ্বস্তের জায়গা হয়। এই সংশোধনটা যদি তারা কইরে নেয় তাহলে এটা একটা পদ্ধতি। আরেকটা জায়গায় যাচ্ছি, আপনি এই আরেকটা তাদের ক্ষতিকর জায়গা আছে, সেটা হলো ওই যে বললাম যে আপনাকে যদি সিট ছেড়ে দেয়, সামনে যখন মাঠ খোলা, তখন তার দলের জন্য অন্য কোনো প্রার্থী স্বতন্ত্র নির্বাচন কইরা ফেলায়, তাতে কি হবে, সেও হয়তো পাশ করতে পারলো না, সেও পাশ করে আসলো না, এরকম জটিলতা একটা আছে, সেই জায়গাগুলো তাদেরকে দেখতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। নাজিমউদ্দিন আলম, আপনার কাছে আসতে চাই, আমরা সহিংস রাজনীতির ভিতরে যাচ্ছি কিনা। আমি কেন বললাম, আজকে হবিগঞ্জে বিএনপি এবং জামাতের সংঘর্ষে 35 জন আহত হয়েছে। আমরা তো 5 আগস্ট পরবর্তী সময়ে এরকম সহিংস রাজনীতি দেখতে চাইনি। একই সঙ্গে জামাত এবং বিএনপি দীর্ঘদিন পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করা দল জোট করে চলেছে, তাদের মধ্যে এরকম সহিংস জায়গায় পৌঁছাতে হবে কেন? এখন আপনি ধরেন, আমি আপনার এই প্রশ্নের আগে আমি একটু আব্বাসী ভাই যে কথাটা বললেন, রাজ্জাকি ভাই, সরি, আমাদের বিজ্ঞ আলোচক যে কথাটা বললেন যে বিরুদ্ধে বলি না বিরুদ্ধে না, আমি যেটা বলছেন যে এই যে যখন দল করবেন তখন দলটাকে আগায় নাই যাই, এটা খুব স্বাভাবিক, এটা আমি কোনো, এবং তার সাথে এটা নিয়ে বিতর্ক করার খুব একটা কিছু নাই। তবে তারেক জিয়ার নিরাপত্তার বিষয়টা একটা কথা আমি এখানে বলি, ওনাকে একটা সিম্পল বিষয় দিই। তারেক জিয়া সাহেব, আমি কিন্তু পার্সোনালি জিয়া সাহেবকে খুব লাইক করি, কেন লাইক করি সেটা সময় নাই, বলছিলাম একবার দুদু সাহেবের ইন্টারভিউতে। বেগম জিয়াকে আমি রেসপেক্ট করি, এবং তাদেরকে যে নান্নত হয়েছে, যে অপমান হয়েছে, এত বড় দল কিছুই করতে পারে নাই, সেটা আমার একটা ব্যথার জায়গা। এখন ওনারা গল্প যতই করুক, কিন্তু 5ই আগস্টের পর আজকে পর্যন্ত তারেক জিয়া সাহেব আসতেছেন না, কেন আসতেছেন না সেটা তার নিজস্ব ব্যাখ্যা, নিজস্ব চিন্তা, এটার ভিতরে ঢুকতে পারবো না। এই জন্য পারবো না যে তারাও বলতে পারে না, আশা করছি, বিশ্বাস করছি, ইত্যাদি ইত্যাদি। আমি বলছি উনি আসছেন না কেন, আমার কাছে মনে হয় একটা বিচক্ষণ মানুষ, উনি ওখানে বসে বুঝতেছেন দেশ এখন 5ই আগস্টে পড়ে আছে, অর্থাৎ 5ই আগস্টের শেখ হাসিনা চলে যাওয়ার পর যে টার্মোয়েল সিচুয়েশন চলমান, সেই জুলাই, সেই জায়গাটায় দেশটা পড়ে আছে, অর্থাৎ আপনি ইনসিকিউরড। আপনি যদি একটা ঘর বানান, ঘরটা যদি কমপ্লিট না হয়, আপনি কি ঘর যখন মিস্ত্রিরা কাজ করে, কনস্ট্রাকশন কাজ করে, ইঞ্জিনিয়ার, তখন তো আপনি থাকেন না, এটা কমপ্লিট হওয়ার পর।
এটা কমপ্লিট হয় নাই। জুলাইয়ের যে চেতনা বা জুলাইয়ের যে আন্দোলন সেটা থামেনি। আপনি উপর দিয়ে হয়তো দেখতেছেন ওই যে তুষের আগুন চেনেন, উপরে দেখা যায় ছাই, ভিতরে আগুন। কেন আমি বলছি, 5ই আগস্টের পর আমরা রামমারি সামমারি বহু কিছু করছি। এই যে 8টা কমিশন করছি না 12টা কমিশন করছি, সব সলভ করে ফেলবো। এখন পর্যন্ত কোনো কমিশনের কোনো কংক্রিট রেজাল্ট আসছে? প্রস্তাবনা দিয়েছে, প্রস্তাবনা থুয়ে দিছে, বাক্সবন্দি এটাকে বলে। আচ্ছা। আর আপনার জামাতের যে ভদ্রলোক বললেন গোলাম পরোয়ার সাহেব, এটা রেল লাইনের মতো তাদের কাছে, এক পাশে নির্বাচন আর এক পাশে আন্দোলন, প্যারালাল চলছে। সংস্কার বলতে যা বোঝায় কিছু হয় নাই, বিচার চলমান, আন্তর্জাতিক মানের বিচার চায়। অনেক লোক বাংলাদেশে টকশো করে, তারা দায়িত্ব আন্তর্জাতিক মানের বিচার চায়। যারা বলে তারা লয়ারও না, এবং আন্তর্জাতিক মানের বিচার যে পৃথিবীতে কোথাও হয় না, মানে কোনটা 100% বিশুদ্ধ বিচার পৃথিবীর কোথাও হয় না। এটা করতে হলে একজন ওলি আল্লাহ করতে পারে, ওই রাসূল পয়গম্বর তারা করতে পারবে। এইটা যারা বলে তারা মূলত বিচারটা চায় না। এইরকম লোক এই মিডিয়ায় কাজ করে। 3 নম্বর আসেন, জুলাই সনদের আইনি ভিত্তি হয় নাই, পিআর পদ্ধতির দাবি চলমান, লেভেল প্লেইং ফিল্ডের দাবি চলমান, জাতীয় পার্টি নিষিদ্ধকরণ চলমান, সাপটা প্রতীক না দিলে নির্বাচন করব না, করতে দিব না, এই কথাগুলো প্যারালাল চলছে, থামেনি। এবং এইগুলো না হইলে নির্বাচন করবে না, সেই ভাষাও আসে নাই। আমি বলছি না যে এগুলো না হইলে করবে না, সেই ভাষাটা কিন্তু আসে নাই। এই সমস্ত জিনিসগুলোর কারণে এই যে তারেক যে সাহেব আসতেছে, আমি বললাম যে উনি বুঝেন ওখানে বসে যে ঘর ঠিক হয় নাই, এখানে বেশি গল্প করলে হবে না। দেশ 5ই আগস্ট যে ইয়েটা বিপ্লবটা হয়েছে ঠিক সেই জায়গাটাই পড়ে আছে, আনস্টেবল এভরিথিং। আপনি দেখেন না, আমাকে দেখান, এভরিথিং ইজ আনস্টেবল। সেখানে নির্বাচন হবে কিনা এখন পর্যন্ত নিশ্চয়তা নাই, গল্প যে যতই করুক। আমি ওই প্রশ্নে আসতে চাই যে আপনি যদি বলেন যে 5 আগস্টই পড়ে আছে, আনস্টেবল থাকে, তাহলে তো নির্বাচনের প্রাসঙ্গিকতা সেটা তো ওটা তো তা ভাবতেছেন না। বলতেছি নির্বাচন হবে কি হবে না গ্যারান্টি নাই। জামাত এনসিপি ফাইনালি নির্বাচনে যাবে কি না তারও গ্যারান্টি নেই, যাবে না তারও গ্যারান্টি নেই, যাবে তারও গ্যারান্টি নেই। ডাকসু জাকসুর নির্বাচন যদি দেখেন, আবার চাকসু রাকসু পর্যন্ত যদি যান, পরিস্থিতি কি হয়? কারণ এই দেশে এই মুহূর্তে 56-70% লোক আছে যারা সংস্কার প্রক্রিয়ার মধ্যে নাই। তাতে তো আপনি আওয়ামী লীগের লোকগুলোর বাদ দিতে পারবেন না। আওয়ামী লীগের জাতীয় পার্টি যাই থাকুক, তারা কিন্তু সংস্কার ইয়ের ভিতরে যায় না, ঐক্যমত, তাদের ভোটার আছে, সেগুলো বাদ। আমি ধরে নিলাম তারা একটা ফিক্সড, কেউ ভোট দেবে না, চুপচাপ বসে থাকবে, কথার কথা। তাহলে তো 20% লোক নাই। 100 ভোটের মধ্যে 20টা নাই, আর আছে 80টা। 80টার মধ্যে ওনার কয়টা আছে? 30টা, 35টা, বা অন্যান্য সবার মিললে জামাত টামাত সব মিললে আসছে 40-45টা, আরও তো 35টা থাকে। ওই 35 আর এই 20 যদি আপনি মিলান, এরা তো ভোট দিবেই না। কারণ এরা তো আওয়ামী লীগ বাদ দিলাম, অন্য যারা 35% আছে 30 ভোটই দিবে না তারা। কেন? কারণ তারাও বুঝতেছে জুলাই বিপ্লব বলার পর মানে যে প্রত্যাশা ছিল তার কিছুই হয় নাই, কিছুই হয় নাই। এবং এটা করার সবচেয়ে ভালো জায়গায় যারা ছিলেন তারা একদম দায়িত্বশীল, রেসপন্সিবিলিটি তাদের ছিল। সরকারের চেয়ে কি তাদের দায়িত্ব বেশি? ইয়েস, সরকারের চেয়েও তাদের দায়িত্ব বেশি ছিল। কারণ এই সরকার রাজনৈতিক সরকার না, এই সরকার কিন্তু রেফারির ভূমিকায় বসে আছে চুপচাপ। এই যে সংস্কার কমিশন বলে যাই দেখেন না, আলী রিয়াজ সাহেবরা কি বলে, ওনরাই কথা বলে, ওনরা ঐক্যমত্যে আসতে পারে নাই। এই যে আসতে পারেন নাই, দায়টা কার? আপনি যদি বলেন ইউনূস ব্যর্থ, আমি তো ধরেই নিলাম ইউনূস ব্যর্থ, সে তো ফেব্রুয়ারিতে চলে যাবে। কিন্তু আপনি যদি নির্বাচনটা না নিতে পারেন, আর নির্বাচন নিতে হলে এই যে পরিস্থিতিগুলো যেটা বলতেছিলাম, এই যে জামাত এনসিপি নির্বাচনে যাবে কিনা গ্যারান্টি নেই, না গেলে নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা, আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টি বিতর্কিত, জামাত এনসিপি যদি না যায় তাহলে আদৌ, এবং 15% ভোটারও ভোট দিতে যাবে না, আমি বলে দিলাম। আর বাংলাদেশে একটা গুলিও চলবে না, আমি লিখে দিতে পারি। ওই যে নির্বাচন হয় গুলি চলবে, নো, অ্যাবসার্ড, চলবে না কোনো গুলি, ওইখানে দেশ নাই। কারণ যারা গুলি চালাবে কাস্টডিতে সন্দিহান এবং দায়িত্বশীল বহু লোক, মামলার ভিতরে তাদের নাম আসছে, কেউ আসামি হয়েছেন, খুব চাপে আছে সবাই। এত সহজ না, চাপে আছে। তার ভিতরে তো আমরা পুলিশের যে মামলা বাণিজ্য, আদার্স যে অ্যাক্টিভিটিস, সেগুলো আমরা আগের মতোই দেখছি। কিচ্ছু দেখেন না আগের মতো। বরং আপনি বলতে পারেন যে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, টানা 16 বছর তো জঙ্গি দমন করছি, এখনো জঙ্গি দমন চলমান থাকতো, এবং 29 সাল পর্যন্ত রাষ্ট্রীয় জায়গা থেকে না, কিন্তু পুলিশ বা আদার্স যে ব্যাপারটা, আমি তো বলতেছি এই যে লেভেল প্লেইং ফিল্ড আসেন। আচ্ছা, তারপর যে আপনি আসেন, তারপরে ধরেন আপনি জামাত বলেন, এনসিপি বলেন, বিএনপি বলেন, সবাই যদি নির্বাচন করে ক্ষমতায় যায়, মানে একটা সেটেল হয়, তারই স্থায়িত্ব কতক্ষণ হবে? কেন বলছি এটা? আপনি রাষ্ট্রপতি বহাল তবিয়তে আছে, শেখ হাসিনার নিয়োগ দেওয়া সমস্ত লোকগুলা বসে আছে, যেটি কাস্টডিতে আছে, বাকি সব লোকগুলা যে জায়গায় বসে আছে।
আপনাকে কেন সুযোগ দিবে? সে ওই পতিত সরকারের কাছে তো নির্বাচন ছাড়া যদি ইউনূস সরে যায় সেটা তার কাছে প্রথম বিজয়। এইবার আসেন যে কথাটা আপনি বলতেছিলাম, যে এই সব যদি আপনি মিলান, আপনি ভালো করে চক্ষু বন্ধ করে ভাইবে দেখেন তো আসলে আমরা কোন জায়গাটায় আসি। বিন্দুমাত্র চেঞ্জ হয়েছে। এখন আমাকে সবাই বলবে আমি নির্বাচন চাই না, অমুক তমুক। তা আপনি নির্বাচন কালকে করেন না। যদি জামাত এনসিপি বাদ দিয়ে নির্বাচনে যান, আপনি তো স্টেবল হবেন না। আপনি তো সেই বলতে পারেন অন্য কেউ না আসলে কি, ওটা তো হাসিনার ভাষা। এবং তারা যদি নির্বাচনে না যায়, কারণ আমি এরকমটা সংবাদ শুনছি, আমি বলতে পারেন উড়া খবর, আমি শুনছি এরকম, না যায় এই নির্বাচন তো ভাই গ্রহণযোগ্যই হবে না। আবার এরা যদি নির্বাচনে যায়, 20% আওয়ামী লীগের ভোট নাই, আর যারা দলবিহীন যারা ভোটার, তারা করে ধর পিআর সিস্টেম হইলে একটা চিন্তা করতাম যে কিছু লোক যাবে, যাবই না। আপনি 20% ভোটার নিতে পারেন কিনা সন্দেহ। এখন বলবেন উনি যদি বলে যে ভোটার আছে তাতে যেতেন, 80% লোক যদি ভোট না দেয় তার সাইড এফেক্ট আছে। জি, ধন্যবাদ। আমরা শুনবো নাজিমউদ্দিন আলম আপনাকে। রাজাকি ভাই যেভাবে বলছিলেন যে নির্বাচনের প্রাসঙ্গিকতা বা নির্বাচন হওয়া এই মুহূর্তে টাফ, আমি সঙ্গে যুক্ত করি। প্রধান উপদেষ্টা জাতিসংঘে যাওয়ার পরে একটি বক্তব্যে, একটি সাক্ষাৎকারে উনি বলেছেন যে কেউ কেউ 5 বছর, 10 বছর, 50 বছরও ওনাকে ক্ষমতায় থাকুক এটা চায়। এবং এই বক্তব্য ধরে আপনাদের সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে নির্বাচন নিয়ে আবার শঙ্কা তৈরি হয়েছে। আসলে কি শঙ্কা আছে এখনো, নাকি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে ধরে নিতে পারি? না, এখন অনেকে 5 বছর চায়, এগুলি হয়তো বলছে, কিন্তু আমার মনে হয় না যে উনি 5 বছর থাকতে চাইবেন। এটুক বিবেচনা তার আছে, কারণ উনি কোনো রাজনৈতিক দলও উনি তৈরি করেন নাই, বা ওনার এতদিন থাকার অভিলাষ আছে আমার মনে হয় না। কারণ এই মুহূর্তে যে পর্যন্ত সে 1 বছর 13 মাস হয়ে গেল, তাই তো? তো এখানে তো তার যে পুরোপুরি সফলতা আপনি বলতে পারবেন না। কারণ রাজাকি ভাইও বললেন যে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার একটা মানে অস্থির একটা অবস্থা, কিছুই হয় নাই। তো আপনার বিচার, যেগুলো আমাদের চ্যালেঞ্জ, হ্যাঁ, বিচার প্রক্রিয়া, সংস্কারের প্রক্রিয়া, তো যেটা আমাদের প্রয়োজন, আর একটা নির্বাচন। তো এখন নির্বাচনের ব্যাপারে রোডম্যাপ দিয়েছেন, কিন্তু অন্যান্য কাজ, এই জন্য আমরা বারবার বলেছিলাম যে নির্বাচনটা আগে গুরুত্ব দেন, এটা আগে দিয়ে দেন। কারণ যেহেতু আপনার এটা বিপ্লবী সরকার না, বিপ্লব হয় নাই, যার জন্য আপনার গিয়া ওই সংবিধান অনুযায়ী সব কিছু হয়েছে, ফলে কোনো কিছু চেঞ্জ হয় নাই। অনেক কিছুই 70-80% আওয়ামী লীগের দোসররা যে তাদের সাথে ছিল, তারাই বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে রয়েছে, কোনো কিছু পরিবর্তন হয় নাই। এই জন্য আমরা সবসময় শঙ্কিত ছিলাম, যার ফলে বারবার বলেছিলাম যে নির্বাচনটা, যেমন দেখেন নেপালে যে একটা পরিবর্তন হলো, সাথে সাথে উনি দায়িত্ব নেওয়ার পরে 6 মাসের ভিতরে নির্বাচনের রোডম্যাপ দিয়ে দিল। আমাদেরও এইভাবেই হওয়া উচিত ছিল। নেপালের পরিস্থিতি আর বাংলাদেশের পরিস্থিতি এক না, একটু ডিফারেন্ট। হ্যাঁ, ওখানে পিআর পদ্ধতি 17 বছর এবং ইলেক্টেড গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, আর আমাদের 17 বছর ধরে একই সরকার ছিল। ওটা ইলেক্টেড গভর্নমেন্ট ছিল। ইলেক্টেড গভর্নমেন্ট হওয়া সত্ত্বেও কিন্তু পিআর পদ্ধতির কারণে আউট হয়ে গেছে। এই জন্য পিআর যে সফলতা আনে না, এটা পাশেই আমরা বুঝতে পারি। তো এখানে দেখেন আপনার, এটা কিন্তু ইলেক্টেড গভর্নমেন্ট ছিল না। শেখ হাসিনা নন ইলেক্টেড, একতরফা আমিডামি নির্বাচন করেছে। তো তারপরে জোর করে থাকতে চাইছে 17 বছর যাবৎ, ভুয়া নির্বাচনের মাধ্যমে রাম রাজত্ব করছে, লুটপাট করছে, গণতন্ত্রকে হত্যা করেছে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, যার ফলে জনগণের রোশনালে পড়ে চলে গেছে। এখন আমরা যারা প্রত্যেকটা দল এক একজনের এক একটা কর্মসূচি আছে, গঠনতন্ত্র আছে, আদর্শ আছে। তো এখন ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে, গণঅভ্যুত্থানের পরে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে সবাই চলে গেছে। এর আগে ছিল একটা ইস্যু, এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি, ওইটা কিন্তু শেষ। এখন যার যার প্ল্যাটফর্মে যার যার রাজনীতি সে করার চেষ্টা করছে, যার যার প্রক্রিয়া। এখন আমাদের যারা ফ্যাসিবাদ বিরোধী আমরা যারা ছিলাম, আমাদের উচিত হবে এটা যে আমরা কি নির্বাচনটা আমাদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত কিনা।